নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 25 বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতিশের। পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নীতিশ। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। এনুমারেশন ফর্ম দিতে বেরিয়ে অঘটন। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও তপতি বিশ্বাস। কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। এসআইআর প্রক্রিয়ার মাঝেই ভোটিং মেশিন নিয়ে বড় বৈঠক। 21শে নভেম্বর ইভিএম এর এফএলসি নিয়ে বড় ওয়ার্কশপ ডাকল নির্বাচন কমিশন। উপস্থিত থাকতে হবে রাজ্যের সব জেলা শাসকদের। অনির্দিষ্টকালের জন্য কোনো বিল আটকে রাখতে পারবে না রাজ্যপাল। রাষ্ট্রপতিকে জবাব সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বেঞ্চে সাফ কথা, বিল আটকে বসে থাকার অধিকার নেই রাজ্যপালের। এসআইআর প্রক্রিয়ার মাঝে ভোটিং মেশিন নিয়ে বড় বৈঠক। 21শে নভেম্বর ইভিএম এর এফএলসি নিয়ে বড় ওয়ার্কশপ ডাকল নির্বাচন কমিশন। এই ওয়ার্কশপে অংশ নেওয়ার জন্য রাজ্যের সব জেলা শাসকদের ডাকা হয়েছে। এসআইআর প্রক্রিয়া চলার মাঝে ইভিএম সংক্রান্ত প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে রাজ্যের জেলা প্রশাসনের সঙ্গে বড় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আগামী 21শে নভেম্বর ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজন করা হবে। এই ওয়ার্কশপে অংশ নেওয়ার জন্য রাজ্যের সব জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের ডাকা হয়েছে। বৈঠকটি ইকো পার্কের কাছে তাজ কুঠিরে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেশনটি পরিচালনা করবেন। ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হল ভোট গ্রহণের আগে ইভিএম এর প্রতিটি ইউনিট কিভাবে পরীক্ষা করা হয় সেই পুরো এফএলসি প্রক্রিয়া জেলা প্রশাসনকে স্পষ্টভাবে বোঝানো। এতে থাকবে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপিএটি এর শারীরিক পরীক্ষা, ফাংশনাল টেস্টিং, মক পোলের নিয়ম, ত্রুটিপূর্ণ মেশিন আলাদা করার পদ্ধতি এবং স্ট্রং রুমে সংরক্ষণের প্রোটোকল। প্রতিটি ধাপ কিভাবে নিযুক্ত করা হবে তার বিস্তারিত আলোচনা হবে। ডিএমদের এই বৈঠকে ডাকার উদ্দেশ্য ভোটের প্রস্তুতির যে দায়িত্ব জেলা স্তরে থাকে তা যেন সঠিক নিয়ম অনুযায়ী করা হয়। নির্বাচন কমিশনের মতে আগাম প্রশিক্ষণ এবং প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করতে এই ধরনের ওয়ার্কশপ প্রয়োজনীয়। এই বৈঠকে ইভিএম কমিশনিং, সিলিং, মুভমেন্ট এবং লজিস্টিক সম্পর্কেও নির্দেশনা ব্যাখ্যা করা হতে পারে বলে সূত্রের খবর। সব মিলিয়ে 21 তারিখ বৈঠকে রাজ্যের সব জেলা থেকে ডিএমরা আসবেন কলকাতায়। পাশাপাশি পরের দিনেই নবান্ন মুখ্য সচিব সব জেলা শাসকদের বৈঠকে বসবেন। রাজ্যের সামগ্রিক উন্নয়ন হল সেই বৈঠকের আলোচ্য বিষয়। তবে মুখ্যমন্ত্রী ওই বৈঠকে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। কিন্তু যেহেতু রাজ্যের উন্নয়ন বিষয়ক বৈঠক, সেক্ষেত্রে শেষ মুহূর্তে ভার্চুয়ালি যোগ দিলেও যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। হাই নিউজ নেটওয়ার্ক। বারবার উস্কানি দিচ্ছেন রাজ্যপাল। বোসের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের তৃণমূল সাংসদের। আরও বাড়ল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত। আরও বাড়ল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পাল্টা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ। তার অভিযোগ, বারবার উস্কানিমূলক মন্তব্য করেছেন রাজ্যপাল। এমনকি কোথায় কি মন্তব্য করেছেন তার বিস্তারিত অভিযোগপত্র লিখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজভবন। বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এরপরেই পাল্টা মঙ্গলবার রাজ্যপাল বোসের বিরুদ্ধে থানায় গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদের দাবি, বাংলার নির্বাচন পদ্ধতি একের পর এক আপত্তিকর মন্তব্য করেছে রাজ্যপাল, আর তা বিভিন্ন সংবাদ মাধ্যমেও করা হচ্ছে। এই প্রসঙ্গে রাজভবনে রাজ্যপালের এক সাংবাদিক বৈঠকের কথা উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ইচ্ছাকৃতভাবে রাজ্যের ভোট প্রক্রিয়া রাজ্যপাল নাক গলাতে চাইছেন। আইন অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ বলে দাবি তৃণমূল সাংসদের। শুধু তাই নয়, সাম্প্রতিক সময় রাজ্যপালের দেওয়া একাধিক বক্তব্যকে তুলে ধরে তোপ দাগেন কল্যাণ। শুধু রাজ্যপাল নয়, রাজভবনের উপসচিব সুমন পালের ভূমিকাও পুলিশ যাতে খতিয়ে দেখে সেই আবেদন জানান কল্যাণ। ঘটনার সূত্রপাত রাজ্যপালের করা মন্তব্যকে ঘিরে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, এসআইআর এর নতুন পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য তা প্রয়োজন ছিল। বিহারের মতো বাংলাতেও জনতা এই পদ্ধতিতে ভালোভাবে গ্রহণ করবে, তাতে নির্বাচনও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শনিবার রাজ্যপালের এই মন্তব্যের পর অবশ্য পাল্টা মন্তব্য করেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কড়া মন্তব্য,
রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন, বলছেন মেরে এসো তৃণমূলের লোকদের। এর আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল। বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না। এরপরে সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল রাজভবন। শুধু তাই নয়, রাজভবনে বোমা গুলি খোঁজার জন্য রাজ্যপাল নির্দেশও দেন। হাই নিউজ নেটওয়ার্ক। একের পর এক রাজ্যে ভোট চুরির অভিযোগ। এবার জ্ঞানেশকে সরাতে ইমপিচমেন্টের প্রস্তুতি কংগ্রেসের। সূত্রের খবর, কংগ্রেস এই বিষয়ে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চের শরিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনাও শুরু করেছে। জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হওয়া ইস্তক নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ এবং কমিশনের নিরাপত্তা নিয়ে সংশয় দুইই বাড়ছে। অন্তত বিরোধী শিবির নিশ্চিত যে নির্বাচন কমিশন আর স্বাধীন এবং নিরপেক্ষ নেই। ভোটের বাজারে তারা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না। তাই নিরুপায় হয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ বা ইমপিচমেন্টের প্রস্তাব আনা নিয়ে কংগ্রেস নতুন করে সক্রিয় হল। সূত্রের খবর, কংগ্রেস এই বিষয়ে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চের শরিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে। এই বিষয়ে ঐক্যমত্য হলে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে। এই বিষয়ে একেবারে প্রাথমিক স্তরে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কংগ্রেস আলোচনা শুরু করেছে বলেই খবর। তবে এখনও সব দল ঐক্যমত হতে পারেনি। তবে ইমপিচমেন্ট আনা হোক বা না হোক, শীতকালীন অধিবেশনে ভোট চুরি ইস্যুতে সংসদ যে উত্তাল হতে চলেছে সেইটা পরিষ্কার। আগস্ট মাসে সংসদের বাদল অধিবেশনেই জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। যদিও সেবার শেষ পর্যন্ত জ্ঞানেশের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব আনা হয়নি। কিন্তু তারপর বিহার নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস এক প্রকার নিশ্চিত যে ভোট প্রক্রিয়ায় কোথাও গলদ রয়েছে, জানিয়ে প্রকাশ্যে সরব একাধিক বিরোধী দল। এখন দেখার জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে বিরোধীরা একমত হয় কিনা। উল্লেখ্য, সংবিধানের ৩২৪-এর ৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে সরানো যায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই প্রক্রিয়ায়। অর্থাৎ সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হয়। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে হলে সংসদের দুই কক্ষেই ২/৩ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। যদিও সেই সংখ্যা বিরোধীদের নেই, তবে শেষ পর্যন্ত ইমপিচমেন্ট প্রস্তাব আনা হলে সেটা রাজনৈতিকভাবে বার্তাবহ হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। অনির্দিষ্টকালের জন্য কোনো বিল আটকে রাখতে পারেন না রাজ্যপাল। রাষ্ট্রপতিকে জবাব সুপ্রিম কোর্টের। সাংবিধানিক বেঞ্চের সাফ কথা, বিল আটকে বসে থাকার অধিকার নেই রাজ্যপালের। রাজ্যপাল কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। হয় সেটাতে সম্মতি দিতে হবে, নয় বিধানসভায় ফেরত পাঠাতে হবে। প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ বলে দিচ্ছে, রাজ্যপালরা যদি বিল আটকে রাখেন তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভঙ্গ করে। তবে একই সঙ্গে বিল পাশের জন্য কোনো সময়সীমাও বেঁধে দেওয়া যায় না। গত ১২ এপ্রিল সুপ্রিম কোর্টের ২ সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের। কিন্তু প্রশ্ন উঠেছিল, সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ দিতে পারে কি? সুপ্রিম কোর্ট পাল্টা যুক্তিতে বলে, সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শীর্ষ আদালত সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে। কিন্তু শীর্ষ আদালতের সেই রায়ে আপত্তি জানান খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধানের ১৪৩ ধারা প্রদত্ত বিশেষ অধিকার বলে শীর্ষ আদালতের ওই রায় নিয়ে ১৪টি প্রশ্ন তুলে দেন তিনি, যার ফলে ওই রায় পর্যালোচনার জন্য ৫ সদস্যের প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বেঞ্চ তৈরি হয়। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে ৫ সদস্যের ওই বেঞ্চ জানিয়ে দিল, বিলে সম্মতি না দিলে সেই বিল বিধানসভায় ফেরত পাঠাতে হবে। কোনোভাবেই বিল পাশের পথে বাধা হতে পারেন না রাজ্যপাল। প্রধান বিচারপতি ছাড়া ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি এ.এস. চন্দ্রকর।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, রাজ্যপাল যারা সাংবিধানিক পদে রয়েছেন তাদের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। প্রধান বিচারপতি সাংবিধানিক বেঞ্চ বলছেন, একটা সিস্টেমে দুজন চালকের আসনে থাকতে পারেন না। এক্ষেত্রে চালকের আসনে একমাত্র নির্বাচিত সরকার থাকতে পারেন, রাজ্যপাল নন। সাংবিধানিক বেঞ্চের সাফ কথা, বিল আটকে বসে থাকার অধিকার নেই রাজ্যপালের। তিনি সম্মতি দিতে পারেন, বিধানসভায় বিল ফেরত দিতে পারেন তিনি, এবং রাষ্ট্রপতির কাছে পাঠাতেও পারেন। তবে একই সঙ্গে তার পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা রাষ্ট্রপতি বা রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিতে পারে না। তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতিদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়। তবে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিরা যদি বিল পাশের জন্য অনির্দিষ্টকাল সময় নেয়, তাহলে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতেই হবে। হাই নিউজ নেটওয়ার্ক। পাথর প্রতিমার দুষ্কৃতী তাণ্ডব, রাতের অন্ধকারে বিডিওর গাড়িতে আগুন, পুড়ল পরপর বাড়ি ও দোকান। ঘটনার তদন্তে পাথর প্রতিমা থানা। রাতের অন্ধকারে পাথর প্রতিমায় দুষ্কৃতী তাণ্ডব, একের পর এক দোকান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, খোদ পাথর প্রতিমার ভিডিওর গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। ঘটনায় একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে পাথর প্রতিমা থানার পুলিশ। পুলিশের দাবি, এই ঘটনা একজন দুষ্কৃতীর পক্ষে করা সম্ভব নয়। ফলে দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। তিনি জানান, পাথর প্রতিমায় এমন ঘটনা বিস্ময়কর। এখনো পর্যন্ত এই ঘটনা কারা ঘটালো তার কোনো সূত্র মেলেনি। পুলিশ তদন্ত করছে। স্থানীয়দের দাবি, তখন ঘড়ির কাঁটায় রাত 1টা। হঠাৎ করেই তারা দেখতে পান দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান একেবারে দাও দাও করে জ্বলছে, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। পড়ে যায় হুড়োহুড়ি। ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন, আসে বিশাল পুলিশ বাহিনীও। এরই মধ্যে স্থানীয় মানুষজন দেখতে পান কিছুটা দূরে বিডিওর গাড়ি চালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর গাড়িটিও পুড়ছে। স্থানীয় মানুষজনই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে গাড়িটির প্রায় একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, ঘটনার বেশ কিছুটা দূরে গ্রামের ভিতরে স্থানীয় মানুষজনের একাধিক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। এহেন হামলার নেপথ্যে কে বা কারা তা নিয়ে ধন্দে পুলিশের আধিকারিকেরা। হাই নিউজ নেটওয়ার্ক। এবার বিতর্ক শুরু হলো দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের পারিবারিক সম্পত্তি নিয়েও। বেআইনি নির্মাণের অভিযোগে আল-ফালাহ কর্তৃপক্ষকে নোটিশ পাঠালো মধ্যপ্রদেশের মহু ক্যান্টনমেন্ট বোর্ড। এবার বিতর্ক শুরু হলো দিল্লির বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের পারিবারিক সম্পত্তি নিয়ে। বেআইনি নির্মাণের অভিযোগে আল-ফালাহ কর্তৃপক্ষকে নোটিশ পাঠালো মধ্যপ্রদেশের মহু ক্যান্টনমেন্টের বোর্ড। সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার মহু ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে আল-ফালাহ গ্রুপের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকীর পরিবারের একটি ব্যক্তিগত সম্পত্তির মালিক এবং আইনি শরিকদের নোটিশ পাঠানো হয়েছিল। এবারের বিতর্ক মুহুর মুকেরি মহল্লা এলাকায় অবস্থিত একটি বাড়িকে ঘিরে। অভিযোগ, বেআইনিভাবে ওই ভবনটি গড়া হয়। শুধু তাই নয়, ক্যান্টনমেন্ট বোর্ডের এক কর্তা জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে ওই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যান্টনমেন্টের এক ইঞ্জিনিয়ার সূত্রে খবর, আমরা জাভেদ আহমেদ সিদ্দিকীর বাবা মরহুম মৌলানা হাম্মাদের বাড়িতে একটি নোটিশ পাঠিয়েছি। এর আগে 1924 সালে ক্যান্টনমেন্ট আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে 1996 এবং 1997 ওই সম্পত্তির মালিককে বোর্ডের তরফে একাধিকবার চিঠি পাঠানো হয়েছিল। ওই অবৈধ নির্মাণটি অবিলম্বে ভেঙে ফেলতে বলা হয়েছিল, কিন্তু বারবার নোটিশ পাঠানোর সত্ত্বেও তাতে সম্পত্তির মালিকেরা বিশেষ আমল দেননি বলে অভিযোগ। তাই এবার 3 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে স্বপ্রণোদিতভাবে ভাবনাটি ভাঙার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। সেই খরচ আদায় করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।
দিল্লি বিস্ফোরণের পরেই উঠে এসেছে হরিয়ানার ফরিদাবাদের আলফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে অভিযুক্তদের সঙ্গে কোনো রকম ভাবে জড়িত রয়েছে কিনা এই বিশ্ববিদ্যালয় তা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রতিষ্ঠানটি আর্থিক দুর্নীতি রয়েছে বলে অভিযোগ, সেই নিয়ে তদন্তে নেমেছে ইডিও। তদন্তে দেখা গিয়েছে, অর্থ তছরূপের প্রতিরোধ আইন লঙ্ঘন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আয়কর ফেরত নথিতে রয়েছে কারচুপি। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে আর্থিক বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত একাই নিতেন চেয়ারম্যান জাভেদ। রবিবার 25 বছর পুরনো একটি আর্থিক প্রতারণার মামলায় হায়দ্রাবাদ থেকে জাভেদের ভাই হামুদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশের পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরের খবরে। গত 2 দশকের বেশি সময় ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করে আসছেন শাহরুখ খান ও সালমান খান। তাই যখনই এই 2 সুপারস্টার একই ফ্রেমে ধরা দেন, দর্শকদের উত্তেজনা স্বাভাবিকভাবেই তুঙ্গে পৌঁছায়। ঠিক তেমনই এক মুহূর্ত ধরা পড়ল সম্প্রতি নয়াদিল্লির এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। একজন বলিউডের বাদশা আর একজন বলিউডের ভাইজান। কথা হচ্ছে শাহরুখ খান ও সালমান খানের। গত 2 দশকের বেশি সময় ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করে আসছেন তারা। তাই যখনই এই 2 সুপারস্টার একই ফ্রেমে ধরা দেন, দর্শকদের উত্তেজনা স্বাভাবিকভাবেই তুঙ্গে পৌঁছায়। ঠিক তেমনই এক মুহূর্ত ধরা পড়ল সম্প্রতি নয়াদিল্লির এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়ের অনুষ্ঠানে, যেখানে 2 তারকাকে পাশাপাশি একই মঞ্চে নাচতে দেখা গেল। প্রথমে শাহরুখ খান মঞ্চে উঠে নিজের একটি জনপ্রিয় গানে পারফর্ম করেন। স্বভাবসিদ্ধ কারিশমায় ভরপুর সেই মুহূর্তে তিনি দর্শকদের মন জয় করে নেন। এরপরই মঞ্চে যোগ দেন সালমান খান। শুরু হয় সালমানের আইকনিক গান ও জানে জানা। প্রথমে সালমানের স্টেপ অনুসরণ করলেও মুহূর্তের মধ্যেই তাল মিলিয়ে নাচতে শুরু করেন শাহরুখ। 2 তারকার এমন রসায়ন ও জুটি দেখে অতিথিদের উচ্ছ্বাস চরমে পৌঁছে যায়। এর মাত্র 1 মাস আগে সৌদি আরবের জয় ফোরামে ইস্ট টু ওয়েস্ট দ্য গ্লোবাল রাইজ অফ বলিউড প্যানেল আলোচনায় শাহরুখ, সালমান এবং আমির খানকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানেই 3 সুপারস্টার একসঙ্গে কোনো ছবি করার সম্ভাবনার ইঙ্গিত দেন। শাহরুখ বলেন, আমির ও সালমানের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করা তার কাছে স্বপ্ন পূরণের মতো হবে। হাসতে হাসতেই বলেন, আশা করি সেটা দুঃস্বপ্নে পরিণত হবে না। কাজের ক্ষেত্রে সালমান খান ব্যস্ত অপূর্ব লাখিয়ার পরিচালিত ব্যাটেল অফ গালওয়ান ছবির শুটিংয়ে। 2020 সালের ভারত চীন সংঘর্ষের পটভূমিতে নির্মিত এই ছবিতে চিত্রাঙ্গদা সিংয়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে শাহরুখ এখন ব্যস্ত সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি কিংয়ে। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন সুহানা খান, দীপিকা পাডুকোন, অভয় বর্মা, আরশাদ ওয়ারসি, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল এবং জয়দীপ আহলাওয়াত। হাই নিউজ নেটওয়ার্ক। কিছুদিন আগে সন্তানের জন্ম দিয়েছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। 1 মাসের মাথায় অভিনেত্রীর সামনে আনলেন সন্তানকে, সঙ্গে সন্তানের নামও জানিয়ে দিলেন তিনি। জন্মের 1 মাস পেরোতেই প্রথমবার ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। বুধবার সকালে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছেলের সঙ্গে কাটানো 2টি মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন তারা। সঙ্গে প্রকাশ করেছেন তার ছেলের নামও। পরিণীতি শেয়ার করা ছবির ক্যাপশনে দেখা গেল সংস্কৃত শ্লোক, জলস্য রূপম প্রেমাস্য স্বরূপম তত্র ইভ নীর। এরপর অভিনেত্রী লেখেন, আমাদের হৃদয় জীবনের এক অনন্ত ছোঁয়ায় শান্তি পেয়েছে। আমরা ওর নাম রেখেছি নীর, বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই মুহূর্তেই ভাইরাল হয়েছে এই ছবি এবং বার্তা। 2টি ছবির মধ্যে একটিতে দেখা গিয়েছে রাঘব আর পরিণীতি ছেলের পায়ের স্নেহের চুম্বন দিচ্ছেন। অন্য ছবিতে রাঘব পরিণীতির হাতে শিশুটির ক্ষুদ্র পা ধরা রয়েছে। পুত্র সন্তানের প্রথম ঝলক সামনে আসতেই অনুরাগীদের পাশাপাশি বলিউডের তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দম্পতিকে। উল্লেখ্য, দীপাবলির ঠিক আগেই পরিণীতি চোপড়ার কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান। 19 অক্টোবর দিল্লির একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন পরিণীতি। ছেলের জন্মের দিনেও সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট করেছিলেন তারা। লিখেছিলেন, অবশেষে সে আমাদের জীবনে এসে গিয়েছে, আমাদের ছেলে। সে আসার পর আমাদের মনে পড়ছে না আগে জীবনটা কেমন ছিল। জীবন পূর্ণ হলো, আমাদের হৃদয় ভরে উঠল।
2023 সালের 24শে সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন পরিণীতি ও রাঘব। 2 বছর পর চলতি বছরের অগাস্টে সোশ্যাল মিডিয়ায় প্রথম সন্তান আগমনের কথা জানান তারা। সেই পোস্টে দেখা গিয়েছিল একটি কেক, যার উপর লেখা ছিল 1+1=3, সঙ্গে ছোট্ট সোনালী পায়ের ছাপ। ক্যাপশনে লিখেছিলেন, আমাদের ছোট্ট পৃথিবী আগমনের পথে, আমরা ধন্য। এবার 1 মাসের মাথায় তাদের ছেলের প্রথম ঝলক সামনে আসতেই খুশিতে ভাসছেন ভক্তরা। নতুন সদস্যকে ঘিরে আনন্দে আপ্লুত এই দম্পতি ফের একবার মনে করিয়ে দিলেন, আলো, ক্যামেরা, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তাদের ব্যক্তিগত জীবনও সমান ভালোবাসায় ভরপুর। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন প্রেমিকার সঙ্গে রোম্যান্সে মশগুল হার্দিক পান্ডিয়া, আর সেটা জনসমক্ষে প্রচার করতে বিন্দুমাত্র কসুর করছেন না ভারতের তারকা অলরাউন্ডার। ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে লিখলেন, মাই বিগ 3। ঠিক কি চলছে এই মুহূর্তে হার্দিকের জীবনে? নতুন প্রেমিকার সঙ্গে রোম্যান্সে মশগুল হার্দিক পান্ডিয়া, আর সেটা জনসমক্ষে প্রচার করতে বিন্দুমাত্র কসুর করছেন না ভারতের তারকা অলরাউন্ডার। জীবনের 3টে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন হার্দিক, আর যেটা না জানালেও স্পষ্ট, সেটা হলো মাহিকা শর্মার প্রতি তার প্রেম। আদরে মাখামাখি চুমু খাওয়া তো আছেই, এমনকি ভালোবেসে মাহিকাকে কোলেই তুলে নিলেন হার্দিক। ঠিক কি চলছে এই মুহূর্তে হার্দিকের জীবনে? চোট সারিয়ে 22 গজে প্রত্যাবর্তনের লড়াই রয়েছে। ক্রিকেট তো আছেই, তার সঙ্গে আরও 2টো জিনিস ভারতীয় তারকার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেগুলি হলো দেশের জার্সির প্রতি ভালোবাসা ও ঈশ্বরের ভক্তি। ইনস্টাগ্রামের ছবিতে ক্যাপশনে লিখেছেন, মাই বিগ 3। পাশে নীল ভালোবাসার ছবি, ওম চিহ্ন ও ব্যাট বলের ইমোজি। সঙ্গের ছবিতে দেখা যায় হার্দিক ভারতের প্র্যাকটিস জার্সিতে কঠোর অনুশীলন করছেন, ব্যাট প্রস্তুতি চালাচ্ছেন, আবার বলও করছেন, কখনো বা ছেলের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত। একটি ছবিতে দেখা যায় হার্দিক রীতিমতো ধূপদুরস্ত হয়ে ঈশ্বরের নাম গান করছেন, সঙ্গী নতুন প্রেমিকা মাহিকা। দুজনে চুমুও খেয়েছে। তবে সবচেয়ে বেশি চর্চা দুজনের একটি বিশেষ ছবি নিয়ে, যেখানে জিমে হার্দিকের কোলে উঠে পড়েছেন মাহিকা। হার্দিকও রীতিমতো তাকে জড়িয়ে ধরেছেন, যা দেখে নেটিজেনদের বক্তব্য, এই তো জীবন। নাতাশা স্ট্যানকোভিচ বহুদিনই অতীত। মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পান্ডিয়া, তবে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেভাবে শিলমোহর দেননি। কিন্তু মাহিকা শর্মার সঙ্গে প্রেম কাহিনী নিয়ে একেবারে খোলামেলা ভারতীয় দলের অলরাউন্ডার। হার্দিকের জন্মদিনেই সমুদ্র সৈকতে দুজনে একসঙ্গে দাঁড়িয়ে রোম্যান্টিক ছবি পোস্ট করেন। মাঠে না থাকলেও হার্দিকের মাঠের বাইরের জীবন নিয়ে চর্চা অব্যাহত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।